ভালো আছি। তুই কেমন আছিস? এই তো ভালো আছি। তোমার মানে আমি যেটা দেখলাম যে তোমার আপকামিং যে কাজগুলো আসছে তার মধ্যে তো মানে যেগুলো আমি কিছু নাম জানি, কিছু নাম জানি না সেগুলোতে পরে আসছি। তো তার আগে বলো যে তুমি সম্পূর্ণ যেটা করেছো খুব হিট সিরিজ যেটা তুমি দুটো সিজনেই খুব মারাত্মকভাবে হিট সিরিজ। তো সম্পূর্ণ করার একটু এক্সপেরিয়েন্স বলো বা কিভাবে এটাতে রাজি হয়েছিলে? মানে এরকম একটা ক্যারেক্টার তো একটু যদি বলো। না, খুব ভালো ক্যারেক্টারটা ছিল। রাজি হওয়ার কি আছে? আমাদের সায়ন্তন যে ডিরেক্ট করেছে, সায়ন্তন ঘোষাল, সে আমি খুব ভালোবাসার একটা মানুষ না। খুব ভালোবাসি সায়ন্তনকে। আর সায়ন্তন দা যখন আমাকে ফার্স্ট শোনায়, তো এই গল্পটা হচ্ছে ওই টিম থেকে শোনায়, তখন আমার অলরেডি আমি অনবোর্ড দেখে ফেলেই নিয়েছিলাম। কারণ এতটাই ভালো একটা প্লট ছিল আর ক্যারেক্টারটাও এতটা ইন্টারেস্টিং ছিল যে আমার মনে হচ্ছিল প্রত্যেকটা মজা। তো সেখান থেকে দাদা সম্পূর্ণ 3 আসারও তো প্ল্যান রয়েছে আমাদের। তো সম্পূর্ণ 3 এর জন্য মানে কিছু বল মানে আপকামিং কাজ সম্পূর্ণ 3 তোমার। তো আহ, মানে সেটা নিয়ে যদি কিছু বল। সম্পূর্ণ সিজন থ্রি নিয়ে এখনো মানে একটা তখন ইনিশিয়াল একটা কথা হয়েছিল, এখনো কিছুই। আচ্ছা, তো আমরা দাদা দেখেছি তুমি সহবাসে করেছো একটি ফিল্ম, তারপর অব্যক্ত করেছো এবং আরেকটা ডায়েরি বলেও একটি তুমি ছবি করেছিলে ডক্টর, ওই সিনেমাটার নাম আমি এই মুহূর্তে ভুলে গেছি। তারপর তুমি সম্পূর্ণ করেছো সিরিজ এবং সিনেমা করেছো, তো সেখান থেকে তুমি টেলিভিশনে এসেছিলে মিলি সিরিয়ালটার মাধ্যমে। তো টেলিভিশনের প্ল্যানটা কি করে হলো এবং টেলিভিশনে তুমি মানে আসবে সেটা ভাবলে কি করে? ভাবিনি কিছু। চরিত্রটা খুব ভালো ছিল, টিমটা খুব ভালো ছিল। আর যে ক্রিয়েটিভ ডিরেক্ট করছিল সুমান প্রত্যুষ, তার সাথে আমি আগে কাজ হুম হুম করেছিলাম। হুম। তো তার সাথে স্লিপার সেল বলে একটা সিরিজ করেছিলাম, যেটা রিলিজ করেনি। তো সেখান থেকে আমার অনেকদিন ধরেই ওরা বলেছিল। এবার আমার গল্পটা খুব ভালো লাগলো, আমার ক্যারেক্টারটা খুব ভালো লাগলো। মেন সেন্ট্রিক একটা প্রজেক্ট ছিল, তো আমার মনে হলো যে মজা হবে বেশ। আর খুব এনজয় করেছি আমি। আচ্ছা, আর মিলি সিরিয়ালটা দর্শকের কাছে পৌঁছে গেছিল অনেক তো জি বাংলার মাধ্যমে। তো তোমার কি পরবর্তীকালে কোনো টেলিভিশন করার প্ল্যান রয়েছে স্টার বা জি এগুলোর মধ্যে? আপাতত তো মিলি আমি এটা ভেবে করিনি যে আমি টেলিভিশন করবো বলে করেছি। হুম হুম। মিলি আমার চরিত্রটা খুব ভালো লেগেছিল, টিমটা খুব ভালো লেগেছিল, গল্প খুব ভালো লেগেছিল। এবার যদি আবার সেরকম কোনো পরিস্থিতি আসে যেখানে আমার মনে হয় যে সিমিলারলি ভালো ক্যারেক্টার, সিমিলারলি ভালো প্লট, তাহলে ডেফিনেটলি করবো, না তো করবো না। আর কোনো ইয়ে নেই। আচ্ছা, আর তোমার যেটা মানে ফিল্ম একটা রিলিজ হয়েছিল বেশ কিছুদিন আগে ডোয়াস বলে ছবিটা, যেটা নন্দনে আমরা চলতে দেখেছিলাম। নন্দনে অনেকদিন ধরেই চলেছিল এবং দর্শক দেখেও ছিল, খুব ভালো লেগেছিল দর্শকদের। তো ডুয়ার্সের ক্ষেত্রে আমরা একটা কন্ট্রোভার্সি শুনতে পেরেছিলাম যে এই যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তখন একটি ছবি চলছিল অযোগ্য। তো এই অযোগ্য ছবিটার জন্য তোমাদের যে দোয়া তাকে হল থেকে উঠিয়ে দেওয়া হলো। তো এটার কি কন্ট্রোভার্সিতে দেখলাম তুমি খুব একটা কিছু বলনি। তো এটা কি একদম সত্যি কথা মানে যেটা নিয়ে আলোচনা হচ্ছিল যে অযোগ্যর জন্য নাকি দোঁয়াশি? আমি আমি আসলে এটা জানি না। কারণ দোয়াশ অনেকদিন চলেছে, আর অযোগ্য যথেষ্ট ভালো একটা সিনেমা। আমার মনে হয় যে দুটো সিনেমার প্যারালালি অনেক কিছু হয়তো ছিল। অযোগ্য যখন এসেছে অবভিয়াসলি অযোগ্য হল পেয়েছে। আর দু মাসেরও একটা রান তখন অলমোস্ট শেষ হয়ে এসেছে। আমার মনে হয় না এটা কিছু কন্ট্রোভার্সির কিছু নেই। হ্যাঁ, হয়তো কিছু লোকের সেটা মনে হয়েছিল, কিন্তু আমার সেটা মনে হয়নি। আমার মনে হয় দুটোই খুব ভালো সিনেমা, আর দুটোই চলা উচিত। আর রিপোজে যে চলেছে আমি খুব খুশি। তো দোঁয়াশ ছবিটার ক্ষেত্রে আমরা দেখেছিলাম গল্পটা একটু অন্য ধরনের এবং তুমি যে কাজগুলো করেছো সেটা থেকে একদম বেরিয়ে গিয়ে একটা অন্যরকম গল্প। তো দোঁয়াশের গল্পটাতেও কি ওই স্ক্রিপ্টটা ভালো লেগেছিল বলে নাকি দোঁয়াশের পিছনে অন্য কোনো একটা গল্প আছে? দেখ, আমি দুটো কারণের জন্য কোনো সিনেমা করি হুম বা সিরিজ হুম বা হুম টেলিভিশন দেখি। হুম দুটো কারণ আমার জন্য খুব বড় ফ্যাক্টর। হুম একটা, আহ, আমার চরিত্রটা হুম গল্পের থেকেও বেশি আমার চরিত্রটা। হুম কারণ আমার মনে হয় আমি নতুন কিছু করছি, হুম আমি আমার সিমিলার কিছু করতে আমার ইচ্ছা করে না। হুম সো একটা ক্যারেক্টার যখন আমি করে ফেলেছি, তখন আমার ওই নতুন একটা ক্যারেক্টার করতে হবে ভালো লাগে। কিন্তু আমার ক্যারিয়ারের শুরু থেকে এখনো অব্দি যে যে সিনেমা আমি করেছি, আমার হুম ফার্স্ট ফিল্ম নবাব বসন্ত বিলাপ ছিল। হুম। সেখান থেকে এখনো অব্দি আমি যা চরিত্র করছি সব একদমই অন্যরকম ক্যারেক্টার, তাদের সাথে কারোর সাথে কারোর কোনো মিল নেই। হুম এবার আমি একটা এরিয়া যেখানে আমার মনে হয় যে আমি রাজি হই বা করতে চাই, সেটা হচ্ছে টিমটা। হুম যখন আমি চিনি যে আমার সাথে যারা কাজ করছে, সেটা টেকনিক্যাল টিম হোক বা ডিরেক্টোরিয়াল টিম হোক বা অ্যাক্টর টিম হোক, যারা আমার বন্ধু বান্ধব হুম। কমফোর্ট জোন, আমি তাদের সাথে কাজ করতে খুব ভালোবাসি। আর বসের ক্ষেত্রেও তাই বলছি। আর আবার বসন্ত বিলাপ যে ফিল্মটা, এটা তো ভীষণ কমেডি একটা ফিল্ম ছিল যেখানে মীর আফসার আলী থেকে শুরু করে অনেক বড় বড় অ্যাক্টররা ছিলেন। তো আবার বসন্ত বিলাপ করার এক্সপিরিয়েন্সটা যদি একটু বলো মানে কেমন লেগেছিল খুব তখন? ভালো। ওটা আমার আমার ফার্স্ট ফিল্ম, নায়ক হিসেবেও ফার্স্ট ফিল্ম, এমনিও ফার্স্ট ফিল্ম। আমি আর দেবলিনা হুম হুম জুটি হিসেবে ছিলাম। দেবলিনা আজকে বার্থডে। হুম
তো আমরা খুব এনজয় করে কাজটা করেছিলাম, মানে খুব অন্যরকম একটা কাজ হয়েছিল, মানে তখনকার দিনে আমারও এক্সপোজার ছিল না সিনেমা, আমি তার আগে থিয়েটার করেছি বহু বছর ধরে। সো আমারও ফার্স্ট ফিল্ম ছিল ওটা, সবাই আমি খুব এনজয় করে কাজটা করেছি। আর আবার বসন্ত বিলাপের কি সিকুয়েলের কোনো প্ল্যান আছে? না, ওটা এমনি আবার ছিল, আর কত আবার হবে? আচ্ছা। আর দাদা আর একটা কথা যেটা হচ্ছে আমাদের এখনকার যে বাংলা ছবি যেগুলো রান করে সেগুলো আমরা দেখি পুজোর সময় একটা খুব ভালো বক্স অফিস দেয়, যেরকম আমরা বহুরূপীর ক্ষেত্রে দেখেছি, কিন্তু সারা বছর আমরা সেই পরিমাণ ভাবে বক্স অফিসটা পাই না। তো তুমি অ্যাজ আ অ্যাক্টর হিসেবে, তুমি অ্যাজ এ লিড অ্যাক্টর হিসেবে মানে তুমি কি সাজেস্ট করবে, মানে যে মানে কি রকম টেকনিকে সিনেমা করলে সিনেমা চলবে? মানে আমরা দেখছি কমার্শিয়াল। কেউ জানে না সেটা, কিন্তু একটা জিনিস আমরা বুঝি যে লোকজন লার্জার দ্যান লাইফ জিনিস ভালো দেখতে পছন্দ করে। যখনই আমরা হলে গিয়ে টিকিট কেটে এতটা খরচা করে আমরা যখন একটা সিনেমা দেখতে যাই, তখন আমরা একটা সিনেম্যাটিক এক্সপিরিয়েন্স হিসেবে দেখতে চাই। আর বাকিটার জন্য তো ওটিটি আছে। সিনেম্যাটিক এক্সপিরিয়েন্স যে সিনেমা দিতে পারবে, যে সিনেমা লার্জার দ্যান লাইফ হবে, সেই সিনেমা বক্স অফিসে কালেকশন করবে। এবার আমাদের ইন্ডাস্ট্রি এমন একটা প্যাটার্নের মধ্যে চলে গেছে যে পুজো সিনেমাগুলোর পেছনে আমরা অনেক যত্ন নিয়ে প্রমোট করি, খরচা হয়। আর বাকি সারা বছরের যে সিনেমাগুলো থাকে সেখানে ওই লেভেল অফ প্রমোশনটা আমরা করি না। কিন্তু আমার মনে হয় যে এখন টাইমটা অনেকটা চেঞ্জ হচ্ছে, আর আগামী 2 বছরের মধ্যে যে প্রজেক্টগুলো আসতে চলেছে বা যে প্রজেক্টগুলো নিয়ে কথা হচ্ছে, বা যে অ্যাক্টার্স যারা কাজ করছে, এখন যে টিম ডিরেক্টর নতুন যারা কাজ করছে, তারা প্রচন্ড সবাই খুব ভালো। তো আমরা দেখেছি যে আমরা এখন যে ছবিগুলো চলে তার মধ্যে কমার্শিয়াল ছবির থেকে আমরা দেখি ড্রামা টাইপের ছবি যেগুলো, সেই ছবিগুলো অনেক বেশি সাকসেসফুল। ড্রামা টাইপের সিনেমাও তো কমার্শিয়াল সিনেমা, সবকটা সিনেমাই কমার্শিয়াল সিনেমা। অ্যাকচুয়ালি কমার্শিয়াল ছবি বলতে বলছি যে যেরকম এই চেঙ্গিজ, রাবণ, এই ছবিগুলোকে বলছি। কমার্শিয়াল সব সিনেমা, আচ্ছা যেই সিনেমা রিলিজ করছে তার মানে কমার্স পাওয়ার জন্য রিলিজ করছে, তার মানে ওটা কমার্শিয়াল। আচ্ছা, যে মানে সিনেমা সেরকম বানিয়ে বাড়িতে একা দেখছে সেটা কমার্শিয়াল না। আচ্ছা যে রিলিজ করছে সে তো টাকা কামানোর জন্য কমার্শিয়ালি হলো। আচ্ছা। আর চেঙ্গিজ বা এর ক্ষেত্রে, রাবণের ক্ষেত্রে ওটা তোমরা হয়তো জানো না, কিন্তু ভালোই বক্স অফিস। মানে বাট দেখছি কমার্শিয়াল ছবি, মানে কমার্শিয়াল ছবিতে যেটা বললো প্রত্যেকটা ছবি, বাট দেখছি একটা আজকে চেঙ্গিজ হলো বা আরেকটা আজকে প্রজাপতি হলে আমরা দেখছি প্রজাপতির যে কালেকশন সেটা মোটামুটি 14 কোটি 15 কোটি টাকার কালেকশন দিচ্ছে, কিন্তু চেঙ্গিজের কালেকশন। 14 কোটি টাকা কালেকশন ছিল। আচ্ছা, অ্যাকচুয়ালি বক্স অফিসে ওরকম দেখিয়েছিল তো তাই জন্য। তো যেখানে দেখছি চেঙ্গিজ একটা 5 কোটি টাকার কালেকশন দিচ্ছে। তো ডিপেন্ড করছে এটা এটা চেঙ্গিজের জন্য বা প্রজাপতি, প্রজাপতি অনেক ভালো সিনেমা, তাই জন্য প্রজাপতি ইয়ে হয়েছে। বা চেঙ্গিজ আগেকার আমরা যেরকম এইভাবে মার্ক ফেলতে পারিনি বলে, বা ওটা ওরকম কোনো কিছু নেই। যা বা আগেকার আমরা খাদান কি হিট করবে না? খাদান বছরের সবচেয়ে বড় সিনেমা, একদম তো সেটাতে কিছু, সেটা কি কমার্শিয়াল না? হ্যাঁ একদম। তো আপকামিং যে ছবিগুলো আছে, খাদান আসছে, 2 তারিখে সন্তান আসছে, চালচিত্র আসছে, স্বপ্নময় লেন আসছে, তো তুমি কোনটা নিয়ে এক্সাইটেড এবং কোনটা নিয়ে আগে দেখবে? অবশ্যই খাদান এক্সাইটেড আমি। মানে যদি একটু বলো, মানে এক্সাইটমেন্টের কারণটা যদি একটু না, আমি আমার 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 লাইফের বাঙালি অ্যাক্টার্সদের মধ্যে টপের মধ্যে যিশুদা আছে। অনেকদিন পরে যিশুদাকে একটা কমার্শিয়াল জোনে বড় পর্দায় দেখবো, বাংলা কাজের মধ্যে। সো আমরা তো সাউথ ইন্ডিয়ান গায়ক বা হিন্দিতে এখন যিশুদাকে প্রায় দেখি, কিন্তু বাঙালিদের জন্য যিশুদা একটা ইমোশন, না আই এম ভেরি এক্সাইটেড যিশুদাকে দেখার জন্য। তাছাড়া দেব আমার অত্যন্ত প্রিয় একজন actor। আই লাভ দেব। দেবের শুরু থেকে মনে হয় যে দেবের মধ্যে একটা অদ্ভুত নিজেকে ভাঙার ইয়ে আছে। হি হ্যাজ চেঞ্জড উইথ ফিল্মস। আর আমি সবকিছু নিয়ে খুব এক্সাইটেড থাকলাম। সো ইটস বিগ ফিল্ম, বিগ এক্সপিরিয়েন্স। তো দাদা আমাদের রিসেন্ট টাইমে আমরা দেখেছি যে এই যে বলিউডের ছবিগুলোর জন্য আমাদের বাংলার ছবি হল পায় না, বা হল পেতে অনেক সমস্যা, যেটা আমরা সিংনম বুলবুলাই একটা সময় দেখেছিলাম, বা এই যে নতুন যে পুষ্পা টু ঢুকলো আমাদের বহুরূপী দারুণ সেল দিচ্ছিল, তাও হল কমে গেল। তো এটা নিয়ে তুমি যদি কিছু বলো, মানে এটা কিরকম? স্বাভাবিক না, মানে এটা তো তাই। মানে আজকে তোর কাছে যদি অপশন থাকে পুষ্পার বহুরূপীর মধ্যে, নিশ্চয়ই তুই পুষ্পা দেখবি। পুষ্পা তো মানে অবভিয়াস জিনিস। আর বহুরূপী একটা ম্যাসিভ কালেকশন অলরেডি করে নিয়েছে, ইনফ্যাক্ট বেঙ্গলস হিস্ট্রিতে হাইয়েস্ট। সেখানে তো বহুরূপী কোনোভাবেই ভিক্টিম নয়। বহুরূপী হ্যাজ ডান ইটস পার্ট, বহুরূপী হ্যাজ বিকাম ওয়ান অফ দ্য বিগেস্ট ফিল্ম বেঙ্গলে। সো আজকে সাউথে যখন 1,000 কোটি টাকা দিয়ে একটা সিনেমা তৈরি হচ্ছে, তখন অবভিয়াসলি আমরা বাঙালিরাও এক্সাইটেড থাকি হলে গিয়ে দেখার জন্য। কোনো হল বেশি থাকে, আমাদের হল কম থাকে। এটা তো নর্মাল একটা
তো মানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে বহুরূপীর যে কালেকশন, সেই কালেকশনটা এই বছরের কোনো ছবি করেনি। বহু বছরের কোনো ছবি করেনি। তো এটা কি একমাত্র প্রোডাকশন হাউসের জন্য, নাকি একমাত্র ছবিটার মানে স্টার কাস্ট? না, স্টোরিটা মেরিট হচ্ছে স্টার কাস্ট প্রোডাকশন হাউস করছে। বহুরূপী ইজ এ ফ্যান্টাস্টিক ফিল্ম। বহুরূপী একটা খুব টেকনিক্যালি পারফেক্ট ফিল্ম। বহুরূপী মিউজিক এক্সট্রাঅর্ডিনারি। বহুরূপীর গল্পের মধ্যে একটা অদ্ভুত চমক আছে। ইটস এন্টারটেইনিং, আর লোকজন এন্টারটেইন হতে চায়, লোকজন ডিপ্রেসিং জিনিস দেখে না। সো বহুরূপী এই জন্য হ্যাজ বিকাম বহুরূপী, কিছু কিচ্ছু না। তো আমরা আরেকটা জিনিসও শুনলাম যে দেখেওছি ইনফ্যাক্ট প্রসেনজিৎ চ্যাটার্জির আপকামিং ছবি দেবী চৌধুরানী, যেটা একটা হিউজ কাস্টের একটা ছবি হচ্ছে, এবং যেটা সম্ভবত তাছাড়া সাজঘরও আছে, আমিও আছি। হ্যাঁ, সাজঘরও রয়েছে। তো সাজঘর ছবিটা এবং তার সঙ্গে তোমার দেবী চৌধুরানী, এই দুটোর মধ্যে কোনটা নিয়ে মানে তুমি তোমার ছবিটাকে নিয়ে মানে excited হয়েছো? হ্যাঁ, মানে আমি সাজঘরে বুম্বাদা আছে, অঙ্কুশ আছে, আমি আছি, ইন্দ্রিলা আছে, আর বিগ বাজেটের সিনেমা, প্লাস সাজঘর আমার বাবার ডিরেক্ট করা। তো অবভিয়াসলি আমি সাজঘরে নিয়ে এক্সাইটেড। হ্যাঁ, তো এবার এই যে দুটো ছবি, দুটো তো আলাদা প্যাটার্নের ছবি। তো তোমার মতে মানে দেবী চৌধুরানী ছবিটাকে নিয়ে যদি কিছু বলো, আর সাজঘর ছবিটাকে নিয়ে যদি কিছু একটু বলো। অবভিয়াসলি আমি সাজঘরে নিজে কাজ করেছি, আমি জানি সাজঘর হ্যাজ টার্নড আউট টু বি আ মাস্টারপিস। খুব সাধারণ একটা সিনেমা। দেবী চৌধুরানীও প্রায় সিমিলার টিমই কাজ করেছে, যেমন পৌলমী কাজ করেছে, অনেক বাংলা বিওপি ছিল। তো সিমিলার টিমে কাজ করেছে। আমি খুব এক্সাইটেড, দুটো সিনেমা নিয়ে আমি খুব এক্সাইটেড। আর সাজঘরে তোমার ক্যারেক্টারটা যদি একটু বলো, মানে তাও দর্শকদেরকে একটু আমার বলো। ক্যারেক্টারটা 1970s এর, আমি আর অনুষ্কা জার্নালিস্ট প্লে করছি এখানে। আচ্ছা আর আমরাই একটা ডিসকভার করছি একটা বই। আচ্ছা, তো তোমার আপকামিং কাজ যদি কিছু একটু বলো, মানে যারা তোমার দর্শক রয়েছে, মানে তোমাকে যারা তোমার যারা ফ্যান, তাদের উদ্দেশ্যে যদি একটু আমি যাদের ফ্যান তারা তো একটু কষ্টই পাবে, কারণ আমি টেলিভিশন হ্যাঁ, হ্যাঁ, তো হ্যাঁ, করবো না, হ্যাঁ, হ্যাঁ, করছি না। হ্যাঁ। কিন্তু আমি ডিরেক্টরিয়ালি আসছি খুব বড় করে। আচ্ছা, আমি ডিরেকশনে আসছি। আর আমার তার সাথে আমাদের যে আরো অনেকগুলো আনরিলিজড কাজ, শান্ত খাতা আছে, বড় বাবু আছে, অনেক আনরিলিজড কাজ আমার এখনো আছে, যেগুলো রিলিজ করবো। তো আরেকটা কথা দাদা, যে যে আমরা দেখছি রিসেন্ট টাইমে আমাদের এইখানে যে কালেকশন হচ্ছে ছবি, সেখান থেকে বাংলাদেশের যে কালেকশন হচ্ছে, সেই বাংলাদেশের সাকিব খানের ছবির যে কালেকশন, সেটা অনেক বেশি হচ্ছে। তো তুমি এটার কি কিছু কারণ মানে বলবে, মানে বা সাকিব খানকে নিয়ে তুমি যদি কিছু বলতে পারো? এটা নিয়ে আমি যদি আলোচনা করতে যাই 1 ঘন্টা হয়ে যাবে। মানে এটা একটা খুব মানে কমপ্লিকেটেড। ছোট করে। না, আমার সাকিব খানকে আমার তুফান এক্সেলেন্ট লেগেছে, আমার খুব ভালো লেগেছে তুফান। তুফানের যে ডিরেক্টর, তার আগের সিনেমা রায়হান ভালো। সুরঙ্গ। তুফান আমার পার্সোনালি খুব এনজয় করেছি, আর আমার মনে হচ্ছে ফিল্মটা ডিজার্ভ করে 10 টাকা কালেকশন করার জন্য। আমরাও যদি সেই লেভেলের সেই কোয়ালিটির সিনেমা কমার্শিয়ালি করি, তাহলে আমরাও ওই বড় রিচটা করতে পারবো। তো এবারে তো যেটা তুমিও বললে, আমরাও জানি যে খাদান হচ্ছে সব থেকে বিগ বাজেটের ছবি, এবং খাদান একটা খুব প্যান ইন্ডিয়ান রিলিজের ছবি হবে। তো এবার সেটার সঙ্গে যে সন্তান বা চালচিত্র এগুলো যে আসছে, এগুলো কি মানে আমি এগুলো চালচিত্র নিয়েও খুব এক্সাইটেড, সত্যি কথা বলতে। প্রতিন্দ্র গুপ্ত আমার খুব প্রিয় একজন ডিরেক্টর, আর আমার প্রতিমদা অবধি যত কাজ প্রতিমদা করেছে আমার খুব ভালো লেগেছে। সো আমি খুব এক্সাইটেড। তো এই যে এই ছবিগুলো কি খাদান বা আমাদের আরেকটা ছবি আছে বেবিজন আসছে এবং পুষ্পা রয়েছে, তার জন্য কি এই ছবিগুলো কিছু হ্যাম্পার্ড হবে, মানে সন্তান বা চালচিত্র? আমার তো মনে হয় না। আমার মনে হয় সিনেমার মেরিটের ওপর রান করে। হয়তো প্রথম দিকেই পুষ্পার জন্য হয়তো হলে নিয়ে একটু অসুবিধা হবে, কিন্তু যদি সিনেমা ভালো হয় তাহলে সিনেমা ঠিক টেনে দেবে। সাধারণত খুব বড় করেই লোকজন দেখবে, আর আমি খুব প্রে করছি চালচিত্রেও খুব বড় বড় লোকজন দেখবে। আচ্ছা, চালচিত্রর মানে গল্পটা ভীষণ ভালো, যেটা টিজার দেখে বোঝা যাচ্ছে। তার সঙ্গে স্টার কাস্টও ভীষণ ভালো, টোটালদা রয়েছেন, অনির্বাণদা রয়েছেন, স্টার কাস্টটাও ভীষণ ভালো। তো এটা তো ভালো হবে আশা করছি। আরেকটা কথা দাদা, যে আমরা রিসেন্ট টাইমে দেখেছি, যেটা অনেকে আমার চ্যানেল নিচে লেখে, যে যখন ইন্টারভিউ আমি নিই, যে মানে অনেকে এইরকম ইন্টারভিউ মানে বলছে যে আমরা অডিশন দেবো দিয়ে অনেক জালিয়াতির সম্মুখীন হচ্ছে। তো তুমি অ্যাজ আ অ্যাক্টর হিসেবে কি বলতে চাও, মানে তাও কেউ যদি এখন সিনেমায় আসতেছে, তাদের কি পদ্ধতি অবলম্বন করতে হবে, বা তাকে কি মেথডে চলতে হবে, বা কিভাবে লেভেল আপ করবে? এটা অ্যাকচুয়ালি খুব ভালো প্রশ্ন। এটা আমি সবাইকে এটা বলতে চাই যে কিছু এজেন্সিজ এখন কলকাতায় তৈরি হয়েছে, যে তার মধ্যে বেশিরভাগ এজেন্সি ফ্রড এজেন্সি, যারা অনেক অ্যাক্টরদের থেকে টাকা নেয়, আর তারপরে ওদেরকে প্রমিস করে যে একটা ক্যারেক্টার আমরা নিয়ে ঢুকিয়ে দেবো। এই প্রসেসটা খুব ভুল। আমার মনে হয় যদি কেউ সত্যি অভিনয় করতে চায়, অভিনয়টা তাদেরকে শিখতে হবে।
একাডেমিটা খুব কমপ্লিকেটেড একটা মাধ্যম। আর 90% ক্ষেত্রে আমি দেখি যে অর্ধেকের বেশি লোকজন যারা অভিনয় করতে চায়, তারা না শিখে না কিছু করে ওদের মনে হয় যে ও আমি তো রিলে ভালো করি, তাহলে নিশ্চয়ই আমি সিনেমাও ভালো করবো। দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে, সেটা সম্ভব নয়। কেউ যদি সত্যিই করে ফেলে আমি খুব শক্ত হবো, হয়তো বোঝা যদি। সো সবকিছুর একটা প্রসেস আছে, সবকিছুর একটা এডুকেশন আছে, একটা সিস্টেম আছে। তো তোমাকে আস্তে আস্তে কাজ শিখে লোকজনের সাথে আলাপ করে নিজে ব্লগ প্রেজেন্ট করে একটা কাজের হয়তো ছোট ক্যারেক্টার করলে, তারপরে একটু বড় ক্যারেক্টার করলে, তোমার উপর একটা ভরসা তৈরি হলো, তোমার মুখের প্যাটার্নটা কিরকম, দেখতে সুন্দর বা দেখতে খারাপের মধ্যে কিছু যায় আসে না, তুমি মুখটা কি ক্যামেরা ফোনলি হচ্ছে কিনা, তোমাকে ক্যামেরায় দেখতে কেমন লাগছে, এই সব কিছু মিলিয়ে একটা জার্নি হয়। আর যদি কেউ সত্যি বাইরে থেকে ভেবে আসে যে আমি আজকে 50,000 টাকা যে আমার জমানো টাকা সেটা আমি দিয়ে দিলাম আর আমি অ্যাক্টিং করতে পারি, সেটা সম্ভব নয়। হুম। আমি এনকারেজ করবো যে এগুলো প্লিজ এন্টারটেইন করবেন না যারা টাকা চাইছে। সবকিছুর একটা ওয়ে আছে, সবকিছুর একটা সিস্টেম আছে, সিস্টেমের থ্রু দিয়ে যদি আপনারা যান তাহলে অনেক বেটার হয়। আর অনুভবটা আমরা দেখেছি যে রিসেন্ট টাইমে যারা থিয়েটার করে তারা দারুণ অ্যাক্টিং করছে। তো যেটা আমরা তোমার ক্ষেত্রেও দেখেছি, তুমিও থিয়েটার করতে, তো সেটা করে নেসেসারি, আমি একদম বিশ্বাস করি। আচ্ছা, থিয়েটার হয়তো তোমাকে একটা কনফিডেন্স দেবে। মানে অ্যাক্টিং যারা করছে তাদের কি থিয়েটারটা ইম্পর্টেন্ট করা? ডিপেন্ড করে। আমি অনেক অ্যাক্টরদের চিনি যারা জীবনে থিয়েটার করেনি আর এক্সট্রাঅর্ডিনারি অ্যাক্টর। আচ্ছা, আচ্ছা। আবার অনেক অ্যাক্টরদের চিনি যারা সারা জীবন থিয়েটারে এক্সেলেন্ট অভিনয় করেছে কিন্তু স্ক্রিনে ভালো অভিনয় করে। হুম, হুম, সো এটা থিয়েটার যেটা দেয়, থিয়েটার কনফিডেন্স দেয় হুম। যে কোনো অ্যাক্টরকে। মানে অ্যাক্টিংটা না অনেকটা কনফিডেন্সের। যখন তুমি ক্যামেরার সামনে থাকবে, তুমি কতটা কনফিডেন্ট আর কতটা কনফিডেন্টলি তুমি মুভ করতে পারছো, কথা বলতে পারছো, সেটা একটা বড় ফ্যাক্টর ব্যাপার। আর থিয়েটার সেই কনফিডেন্সটা, কিন্তু অ্যাজ আ অ্যাক্টর বা অভিনেতা হিসেবে তোমার এক্স ফ্যাক্টরটা তোমাকে নিজেকে বুঝতে, তোমাকে নিজে এক্সপ্লোর করতে হচ্ছে। সেটা কোনোদিনও শিখিয়ে হবে না, থিয়েটার তোমাকে এক্সপিরিয়েন্স দেবে। আমি অনেক পার্সোনালি অনেক আর্টিস্টদের চিনি যারা জীবনে থিয়েটার স্টেজে ওঠেই, কিন্তু এক্সট্রাঅর্ডিনারি। যেমন বুম্বা আঙ্কেল থিয়েটার করেন, কিন্তু আজকে তুমি যখন সাজ ঘরে বুম্বা আঙ্কেলকে অ্যাজ এ থিয়েটার ভেটারান দেখবে, তুমি বুঝতে পারবে না, কারণ বাই। হ্যাঁ, তুমি কি করে তুমি না, হ্যাঁ ধরো তো থিয়েটার নিয়েছেন, তো সেখানে তুমি যখন স্টেজে বুম্বাদা অভিনয় করছে সিনেমার মধ্যে, তুমি বুঝতে পারবে না এই লোকটা থিয়েটার করেনি। তো সেটা ফ্যাক্টর। আর দাদা আমাদের এখানে মানে আমরা দেখতে পাচ্ছি আমাদের শুধু এই টলিউডে যে ছবিগুলো হচ্ছে তার বক্স অফিসে অনেক সময় তোমার জল মেশানো হয়, মানে এটা তুমি কি কি বলতে চাও? মানে অ্যাকচুয়ালি মানে কি বলবো, মানে এটা তো বক্স অফিস বলে তো আমাদের এখানে কোনো অ্যাকচুয়াল রিপোর্ট বেরোয়। হুম, হুম, হুম। তো যেটা যে বা production যেরকম house যা এসেছিল, বলে, মানে অ্যামাজন অভিযান ছবিটা নাকি 50 কোটি টাকা বক্স অফিস করেছে। ইনফ্যাক্ট দিলীপ মুখোপাধ্যায় কিছুদিন আগে এটা কনফার্ম করেছে এরকম কিছু না, এটা সম্পূর্ণ ফেক ছিল। তো মানে এইরকম যে জালিয়াতি কিন্তু জালিয়াতি ঠিক না। দেখো ভাই, আমার মনে হয় যে একটা প্রোডাকশন হাউস যখন নিজের সিনেমা প্রমোট করার জন্য একটা ফিগার বলছে, সেটা অডিয়েন্স বিশ্বাস করে যদি সেই ফিগারটা সত্যিই হয়েছে না, লোকজন এই হাইপে যখন সিনেমা করতে যায়, তো ওভারঅল সিনেমা ইন্ডাস্ট্রির উন্নতি। হুম, সো হ্যাঁ হয়তো সত্যি ভুল ফিগার, কিন্তু তুমি ফিগার জেনে করবে এটা কি, মানে হুম, 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 আমি এটা না আমার খুব, এটা শুরু থেকে আমার খুব কনফিউজিং লাগে যে অ্যাজ এন অডিয়েন্স তুমি ফিগার জেনে করবে কি? হুম, একদম। এরকম তোমার আমরা কি আগে জালিয়াতিটা কি হচ্ছে এখানে, আমি তো কিছু বুঝতে পারি না। আগে যখন আমরা বলো না তুমি আমার পরাঞ্জলি জলিয়াটা দেখেছি, আমরা কিছু ফিগার জানতাম। হ্যাঁ, ফিগার জেনে কে যায় এখানে, মানে আমি, এটা একটা অদ্ভুত প্রশ্ন। মানে আমি তোমার সাথে ধরো কারো একটা আলাপ হলো, তুমি তাকে জিজ্ঞাসা করলে যে তুমি মাইনে কত পাও এক্সাক্টলি, এটা একটা পার্সোনাল এটা একটা ব্যক্তিগত ব্যাপার। পার্সোনাল। হুম, তো আজকে একটা প্রোডাকশন হাউস যখন টাকা ঢালছে, সে যে কত টাকা কামাচ্ছে সেটা তুমি জেনে কি করবে? হুম, 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 হুম। তুমি যদি সিনেমা ভালো লাগে তুমি দেখো, যদি তোমার হাইপ ভালো লাগে তুমি দেখো। আর দাদা তোমার হইচই এর মানে আপকামিং কাজ কি আছে? কারণ তোমার হইচই এর কাজ দেখার জন্য সবাই বসে আছে, কারণ হইচই এটা অনেক বড় প্ল্যাটফর্ম এবং সেখানে একটা দারুণ ফ্যান ফলোইং কথা চলছে, এখনো কিছুই কনফার্ম নেই। মানে নেক্সট ইয়ারে কি আমরা দেখতে পাবো, মানে 2025? ওকে, থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ তোমাকে আমার চ্যানেলে ইন্টারভিউ দেওয়ার জন্য, থ্যাংক ইউ। ভালো থেকো দাদা। আর লাস্টে অডিয়েন্সদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চাও। অডিয়েন্সের উদ্দেশ্যে এটাই বলবো যে তোমরা দেখো কাজ, আরো কাজ দেখে ভালো কাজকে সাপোর্ট করো, খারাপ কাজকে গালি দাও, সেটাও তোমাদের রাইট আছে।
কিন্তু ও কাজটাকে রেসপেক্ট করবো, কারণ আমাদের বাংলা ইন্ডাস্ট্রির মধ্যে আমরা অনেক কষ্ট করে খুব কম টাকার মধ্যে আমরা একটা এক্সট্রাঅর্ডিনারি কাজ করার চেষ্টা করি। আর সেই কাজটা আমরা খুব খুশি হই যখন সেই কাজটা অ্যাপ্রিসিয়েটেড হয়। যেরকম দোঁয়াশ। সবকিছু আমি শুধু দোঁয়াশ নিয়ে বলছি না, আমি একটা বিগ ফিল্মও বলছি, একটা দোঁয়াশের মতন একটা কম বাজেটের সিনেমাও বলছি। পরিশ্রম সব সিনেমায় একই, সব সিরিজে একই, সব সিরিয়ালে একই। এই পরিশ্রমটাকে রেসপেক্ট করো। আর যদি কেউ মাথা থেকে দিচ্ছেন দেখার জন্য, তো যদি ভালো লাগে তাহলে নিশ্চয়ই। তো আর একটা কথা লাস্টে দাদা, যে অনেকে বলেছে যে তুমি প্লিজ টেলিভিশনে ব্যাক করো, যে তোমার 2-3 জন ফ্যান্স আমার যারা সাবস্ক্রাইবার, তো তারা আমাকে বলেছে যে তোমাকে বলতে তুমি প্লিজ টেলিভিশনে ব্যাক করো, তাহলে তারা 2-3 বছর এরকম কিছু দেখতে পাবে না, মিলি এরকম একটা বিশাল বড় সময় ধরে হচ্ছে, তো এরকম দেখতে পাবে। কঠিন ব্যাপারটা খুব টেলিভিশনের, কারণ টেলিভিশন যদি একটা মানুষ করে এটা বোঝো না, খুব সিম্পল একটা বিষয়। আজকে যখন টেলিভিশন আমরা করি তখন আমরা বাকি সব জায়গা থেকে আমাদের ব্লক করতেছি। আমাদের মাসে 27 দিন 28 দিনের শুটিং দিই, আর 14 ঘন্টা করে। আর এবার আমি ওই ছোটবেলা থেকে আমি এতগুলো ডিপার্টমেন্টে কাজ শিখে বড় হয়েছি, আমি নিজেকে রেস্ট্রিক্ট করতে চাইছিলাম মিডিয়ার। 1 বছর আবার আমার যদি এখানে ব্লক হয়ে যায়, আমি আর অন্য দিকগুলো তো মন দিই। সো আমি যেমন অডিয়েন্স এনজয় করো, অডিয়েন্স আমিও এনজয় করি টেলিভিশন, কিন্তু আমার মনে হয় যে ওই সময়টা কম কম চলে যায়, যে সময়টা এখন আমার আসলে আমি ইয়াং আছি। আমার মনে হয় যে আমার আরো এক্সপেরিমেন্ট করা উচিত কাজ নিয়ে। এখন আমার মনে হয় যে আরো রিস্ক নেওয়া উচিত, আর ওই রিস্কটাই আমি নিচ্ছি। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ।